আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ পোস্ট এডিটোরিয়াল আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন লেখক কলামিস্ট মিনার রশিদ, যার শিরোনাম ইরান যুদ্ধ মিসক্যালকুলেশন নাকি প্রকৃতির প্রতিশোধ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক পোস্ট এডিটোরিয়ালটির বিস্তারিত। মোগল সম্রাট আকবরের দরবারে নবরত্নদের মধ্যে অন্যতম ছিলেন বীরবল, যিনি তার তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি এবং রসিকতার জন্য আজও কিংবদন্তি হয়ে আছেন। একদিন বীরবল সম্রাটকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন, মহারাজ, যদি এমন হয় যে আপনার সব খাবার বন্ধ করে দেই, তখন আপনি কি করবেন? সম্রাট কিছুক্ষণ ভেবে উত্তর দিলেন, আমার অর্ধেক রাজত্ব তোমাকে লিখে দেব। বীরবল তখন আরেকটি প্রশ্ন ছুড়ে দিলেন, আর যদি আপনার স্বাভাবিক প্রাকৃতিক প্রয়োজন অর্থাৎ টয়লেট জোর করে বন্ধ করে দেই? এবার সম্রাট বিন্দুমাত্র দেরি না করে বললেন, তাহলে পুরো রাজত্বই লিখে দিতে রাজি আছি। আজকের বৈশ্বিক রাজনীতিতে ঠিক এমনই এক বেকায়দা অবস্থায় পড়ে গেছে বর্তমান বিশ্বের অবিসংবাদিত সম্রাট ডোনাল্ড জন ট্রাম্প। সম্রাট আকবরের দ্বিতীয় প্রশ্নে মানসিকভাবে যে চাপে পড়েছিলেন, ইরানের দেয়া সর্বশেষ 10টি শর্ত তার জন্য সমপরিমাণ মানসিক চাপ সৃষ্টি করেছে। কারণ অন্য অপশন তার হাতে খুব বেশি নেই। রিলিজিয়ন ইজ দ্য লাস্ট রিফিউজ অফ এ স্কাউন্ড্রেল, এই বাক্যটির সত্যতাও তিনি প্রমাণ করে ছেড়েছেন এবং অস্ত্রটিও তিনি ব্যবহার করে ফেলেছেন। কিন্তু এখানেও খুব সুবিধা করতে পারেননি। তিনি এটিকে ধর্মযুদ্ধের অবয়ব দিতে গিয়ে বলেছেন, ঈশ্বর তার সঙ্গে আছেন। মুসলিম বিশ্বের দরবারি আলেমের মতো কিছু দরবারি পাদ্রী ও নান ট্রাম্পকে ছুঁয়ে দোয়া করে এলেও খ্রিস্টান জগতের মূল অথরিটি ভ্যাটিকান পোপ এই কথার প্রতিবাদ করেছেন। অন্য বিকল্প পারমাণবিক বোমা নিক্ষেপ, সেটাও সম্ভব নয়। সেটা করলে শুধু ইরানিয়ান সভ্যতাই নয়, পুরো মানব সভ্যতাই প্রস্তর যুগে ফিরে যাবে। ট্রাম্প যাকে প্রতিরক্ষা মন্ত্রী বানিয়েছেন, তিনি আরো এক কাঠি উপরে। পিট হেগসেথ নামক চরম ইসলামোফোবিক লোকটি বলেছেন, সুন্নি বা শিয়া নয়, ইসলামী শত্রু। তার এই মন্তব্য যুক্তরাষ্ট্রে চলমান ইরান যুদ্ধকে এক নতুন ও বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রতিক্রিয়া ছিল তীব্র ও তাৎক্ষণিক। মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র দেশগুলো থেকে শুরু করে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া পর্যন্ত কড়া প্রতিবাদ এসেছে। তেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও মুসলিম সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়ে পদত্যাগ দাবি করেছে, আর ইউরোপীয় মিত্রদের মধ্যেও অস্বস্তি স্পষ্ট। সারা বিশ্ব এ সংকটে ছটফট করলেও সম্ভবত এই লোকটির বেকায়দা অবস্থা উপভোগ করছে। আল্লাহ তাআলা তার অপার মহিমায় মাঝে মধ্যে বান্দাদের জন্য এ ধরনের নির্মল বিনোদনের ব্যবস্থা করে দেন। কিছুদিন আগে আমাদের জন্য এরকম একটা বিনোদনের ব্যবস্থা করেছিলেন মহান আল্লাহ। একজন অত্যন্ত ঔদ্ধত্য সহকারে বলেছিলেন, বঙ্গবন্ধুর বেটি পালায় না, আল্লাহর কি অপার লীলা খেলা। সেই তিনি দুদিন পরে হেলিকপ্টারে চড়ে পালিয়েছিলেন। ট্রাম্পকে কেন যেন আমার কাছে মেলায় হারিয়ে যাওয়া শেখ হাসিনার ছোট ভাই কিংবা বঙ্গবন্ধুর বেটা বলে মনে হয়। প্রতিপক্ষের পানে ঘৃণা প্রকাশের ধরন, বাগাড়ম্বর, হুমকি, সবশেষে আলগুছে পালিয়ে আসা এবং পালানোর পরেও আবার সেই আগের বাগাড়ম্বর, সবকিছুতেই অপূর্ব মিল। আমাদের সর্বোচ্চ আদালত যেরকম ভাবে ইনাকে রং হেডেড হিসেবে রায় দিয়েছিল, একইভাবে সিআইএ এর প্রাক্তন পরিচালক জন ব্রেনান হাসিনার এই ভাইকে মানসিকভাবে ভারসাম্যহীন হিসেবে অভিহিত করেছেন। একটু খেয়াল করলে দেখবেন, আনহিঞ্জড শব্দটির পারফেক্ট অনুবাদ হলো স্ক্রুঢিলা। এই স্ক্রুঢিলা লোকটি কখনো বলেন কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানাবেন, কখনো আইসল্যান্ড দখলের স্বপ্ন দেখেন। আবার এমন দাবিও তিনি করেন যে ভেনেজুয়েলার জনগণ নাকি তাকে তাদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। এমনকি ইরানের জনগণও তাদের সর্বোচ্চ নেতা হিসেবে তাকেই বেশি পছন্দ করবে, এই ধারণাটিও তিনি অকপটে প্রকাশ করেন। আর সেই ট্রাম্প এবং নেতানিয়াহুর জিগরি দোস্ত হলো মোদি। ইসরায়েল গিয়ে মোদি বলে এসেছেন, ইন্ডিয়া তাদের মাদারল্যান্ড এবং ইসরায়েল তাদের ফাদারল্যান্ড। আর সেই ইন্ডিয়াকে আমরা গণ্য করেছিলাম হাজব্যান্ড ল্যান্ড। আগেকার সেই হাজব্যান্ড ল্যান্ডের আবেশ থেকে আমরা কতটুকু বেরিয়ে এসেছি সেটিও ঠিকভাবে মালুম করতে পারছি না। আমেরিকার ডিপ স্টেট শুধু শুধু কোনো কাজ করে না। মুসলিম উম্মাকে একটু টাইট দেওয়ার জন্যই সম্ভবত এই অর্ধ উন্মাদকে ক্ষমতার মঞ্চে আনা হয়েছিল। কিন্তু মানুষ করে পরিকল্পনা, আর স্রষ্টা করেন মহাপরিকল্পনা। সম্ভবত সেই মহাপরিকল্পনাই এখন আমরা দেখতে পাচ্ছি বা সামনে আরো দেখতে পাবো। সর্বোচ্চ নেতা সহ বিপুল সংখ্যক টপ সারির নেতা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের হিসাব ছিল ইরানি রেজিমের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমে আসবে।
কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ উল্টো ঘটনা। শোক, প্রতিরোধ ও ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেন সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। তারা জানতেন যে কোনো মুহূর্তে বোমার আঘাতে জীবন শেষ হয়ে যেতে পারে, তবু তারা পিছু হটেননি। মূলত এদিনই যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারিত হয়ে পড়ে। এদিকে চায়না, রাশিয়া ও উত্তর কোরিয়া ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে না নামলেও পরোক্ষ সহায়তা বজায় রেখেছে, যা আমেরিকা ইসরায়েল জুটিকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে। মাহাথির মোহাম্মদ বলেছিলেন, সারা বিশ্বে 10,000-এর উপরে পারমাণবিক বোমা রয়েছে, সেগুলো নিয়ে আমাদের টেনশন নেই। সবার টেনশন ইরানের হাতে দু একটি আছে কিনা। এক্ষেত্রে বিশ্ব পুলিশিং এর ভূমিকায় নেমেছে সেই যুক্তরাষ্ট্র, যার নিজের হাতে রয়েছে 5,200। তার সহযোগী ইসরায়েলের হাতে আছে অঘোষিত 90টির মতো। এটি রাখা তাদের জন্য অপরাধ নয়, অপরাধ শুধু ইরানের বেলায়। মাহাথির মোহাম্মদের উত্থাপিত এই প্রশ্ন এখন অনুরণিত হচ্ছে প্রায় 8 বিলিয়ন হোমোসেপিয়েন্সের অন্তরে। আরও ট্রাবলিং ট্রুথটি হলো, এই গ্লোবাল পুলিশিংটি একমাত্র পারমাণবিক বোমা নিক্ষেপ করে লাখ লাখ মানুষ হত্যা করেছে, যে আজ দায়িত্বশীল ব্যবহারের নৈতিক পাঠ দিচ্ছে। আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া এই দেশগুলো আমেরিকার গণতন্ত্র রপ্তানির স্বাদ আস্বাদন করেছে। ইরানি জনগণ সেই স্বাদ আর গ্রহণ করতে চায় না। তাই বিশ্ব মোড়লের রক্তচক্ষু উপেক্ষা করে আজ ইরানের পক্ষে বিশ্ব জনতা দাঁড়িয়ে যাচ্ছে। হরমুজ প্রণালী ইরানের জন্য পারমাণবিক বোমার চেয়েও বড় কৌশলগত অস্ত্র হয়ে পড়েছে। এটার ব্যবহার সম্পর্কে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ঘুণাক্ষরেও ভাবেনি। ইরানের জন্য হরমুজ প্রণালীর শুধু কৌশলগত নয়, অস্তিত্বের প্রশ্ন। যদি এই নিয়ন্ত্রণ তাদের হাতছাড়া হয়, তবে তা শুধু সামরিক নয়, অর্থনৈতিকভাবেও ইরানকে বিপর্যস্ত করবে। একই সঙ্গে চায়নার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের জ্বালানি আমদানির একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে এবং হরমুজ প্রণালী সেই সরবরাহের প্রধান রুট। ফলে এই প্রণালীতে অস্থিরতা বা ইরানের দুর্বলতা সরাসরি চীনের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। এই বাস্তবতায় চীন কখনোই ইরানকে সম্পূর্ণ একা ছেড়ে দেবে না। তবে এর মানে এই নয় যে চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, বরং কৌশলগতভাবে আড়াল থেকে সহযোগিতা, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, অর্থনৈতিক সহায়তা, এ পথে এগোনোই তাদের জন্য বেশি যুক্তিযুক্ত। একই ধরনের অবস্থান দেখা যেতে পারে রাশিয়ার ক্ষেত্রেও। রাশিয়া ইতোমধ্যে পশ্চিমা বিশ্বের সঙ্গে একাধিক সংঘাতে জড়িত, ফলে সরাসরি নতুন কোনো যুদ্ধে জড়ানোর ঝুঁকি তারা নেবে না। কিন্তু পরোক্ষভাবে ইরানকে সহায়তা করার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে চাইবে। এভাবে একটি নীরব সমন্বয় তৈরি হচ্ছে। চীন ও রাশিয়া সরাসরি যুদ্ধ না করেও ইরানের পক্ষে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র তাদের কয়েকশো বছরের ইতিহাসে এখনই বোধহয় সবচেয়ে জটিল সময় পার করছে। ওয়াকিবহাল মহল বলছে যে পেট্রো ডলারের পরিবর্তে পেট্রো ইয়ানের অভ্যুদয় এখন সময়ের ব্যাপার মাত্র। কাজে আমেরিকার আম আর ছালা দুটি যাওয়ার উপক্রম হয়েছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধানের পথে এগোনো এবং সংঘাত থেকে বেরিয়ে আসা। অন্যদিকে ইরানের জন্য এই সংঘাতের সবচেয়ে বড় কৌশল হলো টিকে থাকা। ইতিহাস বলছে বড় শক্তির বিরুদ্ধে ছোট বা মাঝারি শক্তির দেশগুলো অনেক সময় সরাসরি জয়লাভ না করেও টিকে থাকার মাধ্যমে কৌশলগত বিজয় অর্জন করে। ইরানের একটি বড় সুবিধা হলো তার ভৌগোলিক অবস্থান। দেশটির সঙ্গে 8টি দেশের স্থল সীমান্ত রয়েছে, যা খাদ্য, জ্বালানি ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বজায় রাখতে সহায়ক। ফলে সম্পূর্ণ অবরোধ কার্যকর করা কঠিন। বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে একটি নতুন ভূ রাজনৈতিক বলয়ের জন্ম দিচ্ছে। চায়না, ইরান, পাকিস্তান এই বলয় শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত ও নিরাপত্তার দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এর সঙ্গে যুক্ত হতে পারে তুরস্ক, যার সঙ্গে পাকিস্তান ও ইরানের ঐতিহাসিক সহযোগিতা রয়েছে। এই সমীকরণ নতুন নয়, তবে বর্তমান প্রেক্ষাপটে এটি আরো সংহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এক ধরনের বিপরীত বলয়ের অংশ হয়ে উঠেছে। ফলে এশিয়ার রাজনীতি ক্রমেই দুই মেরুতে বিভক্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এই সংঘাতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পাকিস্তানের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মধ্যস্থতা বা যোগাযোগের একটি সম্ভাব্য সেতু হিসেবে পাকিস্তান নিজেকে উপস্থাপন করতে পারছে। ফলে
বৈশ্বিক কূটনীতিতে পাকিস্তানের গুরুত্ব নতুন করে বৃদ্ধি পাচ্ছে, যা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। এই বৃহত্তর ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রভাব বাংলাদেশের উপরও পড়বে বলে মনে হচ্ছে। দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশ ইতোমধ্যে একটি শক্তিশালী ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে, যা গত ১.৫ দশকের রাজনৈতিক অভিজ্ঞতায় আরো তীব্র হয়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক সংঘাত এবং চীন রাশিয়ার নীরব কৌশল সব মিলিয়ে বিশ্ব এখন নতুন এক শক্তির সমীকরণের দিকে এগোচ্ছে। শফি ভাই অর্থাৎ শফিক রেহমান যখন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান ছিলেন, তখন জাতিসংঘের জেনারেল সেক্রেটারির কাছে লেখা ম্যাডামের চিঠি প্রথমে আমার কাছে পাঠাতেন। আমি তা আবার ডক্টর খলিল ভাইয়ের কাছে পাঠিয়ে দিতাম। খলিল ভাই তখন জাতিসংঘে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পদে চাকরিরত ছিলেন এবং বিএনপি তথা দেশের জন্য এই অতীব গুরুত্বপূর্ণ কাজটির আঞ্জাম দিয়েছিলেন। কাজেই এই খলিল ভাইয়ের পদত্যাগ চেয়ে বিএনপির সালাউদ্দিন ভাই যখন বিবৃতি দেয়া শুরু করলেন, তখন বিএনপির এই সমন্বয়হীনতা দেখে খুবই হতাশ হয়েছিলাম। সেই যোগাযোগের সুবাদে আমার লেখালেখি নিয়েও তিনি অনেক পরামর্শ দিতেন। একবার শুধু আমার সঙ্গে দেখা করার জন্যই আমেরিকা থেকে দেশে যাওয়ার পথে সিঙ্গাপুরে যাত্রা বিরতি করেছিলেন। তখন জিও পলিটিক্স নিয়ে অনেক কথা হয়েছে। বাংলাদেশের কি কি করা উচিত তা তিনি বলতেন। এখন সেসব বাস্তবায়ন করার সুযোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আগের সেই পরিচয় এবং জানাশোনার দাবিতে বলছি, প্রিয় খলিল ভাই, যার সঙ্গেই সম্পর্ক রাখেন না কেন, দয়া করে অভাগা দেশটির স্বার্থই সবার উপরে রাখবেন বলে আমি এখনো বিশ্বাস রাখি। আমাকে বলা আপনার সেই প্রজ্ঞাময় কৌশল অনুযায়ী উদ্ভূত ভূ রাজনৈতিক সুবিধাগুলো সর্বোচ্চ ব্যবহার করুন। পাকিস্তান যেভাবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অ্যালাই এবং চীনের অল ওয়েদার ফ্রেন্ড, সেটি হতে আমাদের অসুবিধা বা পিছুটান কোথায়? আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে যাতে এই কাজটি আপনারা করতে পারেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে এই দোয়াটি করছি, আমিন। তখন ইন্ডিয়া আমাদের সঙ্গে নিজের স্বার্থে পিপল টু পিপল সম্পর্ক করতে এগিয়ে আসবে। দর্শক, এই ছিল আমাদের আজকের পোস্ট এডিটোরিয়াল আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।